Hello, this is SM Iqbal. How are you guys? I'm from Halifax, Nova Scotia, Canada. Hope all of you are doing fine. Anyways, আজকে আমি যে জন্য এখানে এসেছি সেটা হচ্ছে যে আমাকে মেহেদী মাসুদ সাকিব ভাই জাহাঙ্গীরনগর 36 ব্যাচ আমাকে রিকোয়েস্ট করেছে যে বাংলাদেশের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য মেনলি একটা ভিডিও তৈরি করতে। সেখানে হচ্ছে ক্যানাডিয়ান স্টুডেন্টদের ক্যানাডা ইউনিভার্সিটিতে তাদের কিভাবে অ্যাডমিশন প্রসিজার হয়, ক্যানাডায় লাইফ কিরকম, এসব নিয়ে একটা শর্ট ভিডিও বানাতে। সো হিয়ার আই অ্যাম ফর ইউ গাইস। এনিওয়েজ, সো আমাকে বলা হয়েছে কিছু স্লাইড তৈরি করতে সবার জন্য। সো let me work on here. So let me share my slides to you guys. Sorry. Sorry. Okay. So আমি SM আসিফ ইকবাল। আমি বিএসসি করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আন্ডারগ্রেড করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমি 39 ব্যাচ অ্যাকচুয়ালি, বাট আমি রিপিট করেছি 40 ব্যাচের সাথে। সো আই প্রেফার মাইসেলফ টু ইন্ট্রোডিউস অ্যাজ 40 ব্যাচ। I did my master's from Dalhousie University, Halifax, Nova Scotia, Canada. আমার টপিক ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল বায়োফিজিক্স। আমার ইমেল অ্যাড্রেস তোমরা দেখতেই পাচ্ছ, s.iqbal@dal.ca। আমি বর্তমানে কাজ করছি একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে। আমার প্রোগ্রামিং স্কিল ভালো ছিল, ডাটা অ্যানালিস্ট স্কিল ভালো ছিল। তো পাস করার পরে আমি একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে একটা আইটি কোম্পানিতে কাজ করছি। আই এম অলসো পার্ট টাইম রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট Dalhousie University, Halifax, Nova Scotia. Anyways, so let's talk about the real thing here. Okay, so আমি এখান থেকে শুরু করছি। প্রথমে জাস্ট একটু ওভারভিউ দেওয়ার জন্য, যেহেতু এই ভিডিওটা তৈরি করা হয়েছে হচ্ছে একাডেমিক পারপাসে। সো লাইফ ইন ক্যানাডা অ্যাকচুয়ালি দ্যাট ইজ মেন্ট ফর একাডেমিক পারপাস। এবং সেই হিসাবে আমার কাছে অ্যাডভান্টেজেস যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এক্সেলেন্ট রিসার্চ এনভায়রনমেন্ট। ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলো সাধারণত ভালো ফান্ডিং পেয়ে থাকে। ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 50-এর বেশি না আমার ধারণা। একটা বড় দেশ, কিন্তু জনসংখ্যা মাত্র 3.5 কোটি, এবং ইউনিভার্সিটির সংখ্যাও আমেরিকার মতো এত বেশি না, অনেক কম। So they provide really excellent research environment with some excellent facilities. There is absolutely no doubt about that. তাদের একাডেমিক সাপোর্ট খুবই ভালো। ফর এক্সাম্পল, কোর্স ওয়ার্ক সাধারণত দেওয়া হয়েছে রিসার্চ গ্রুপের রিসার্চ ফোকাসের সাথে অ্যালাইন করে। সো কোর কোর্স ওয়ার্ক রিকোয়ারমেন্টের পাশাপাশি যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে, সাধারণত কোর্স ওয়ার্ক নেওয়ার অপরচুনিটি দেওয়া হয়। এটা একটা অনেক বড় সাপোর্ট। এবং সুপারভাইজারের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, সেক্ষেত্রে কোর্স ওয়ার্ক চেঞ্জ করা এটসেট্রা করা যায় আর কি। সো একাডেমিক সাপোর্ট খুবই স্ট্রং একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং সাধারণত এমএসসি অথবা পিএইচডি অ্যাডভাইজারি কমিটি এই সাপোর্টটা দিয়ে থাকে খুব ভালোভাবে। দেন আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে ডাইভার্সিটি। আমাদের নর্থ আমেরিকাতে হচ্ছে ডাইভার্সিটি সবখানে প্রায় বলা যায়। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না থেকে প্রচুর স্টুডেন্ট আছে এইসব দেশে, আমেরিকা এবং ক্যানাডায়, এবং তারা খুবই ভালো করছে। ইনফ্যাক্ট অবশ্যই একটু হার্ড ওয়ার্কিং অ্যাটিটিউড না থাকলে সমস্যা, বাট সবাই ভালো করছে ওভারঅল, এবং এটা একটা ডাইভার্স ইন নেচার ক্যানাডা। হোয়াট আই মিন বাই দ্যাট অলসো ইজ একাডেমিক ডাইভার্সিটি। এক একটা দেশ থেকে, এক একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে এক একটা ছেলে মেয়ে আসে একটা ডিপার্টমেন্টে। সো একাডেমিক ডাইভার্সিটি সেখানে ডেফিনেটলি দেখা যায়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমি এক নম্বর বলবো ওয়েদার কন্ডিশন। আমাদের ক্যানাডাতে তুষার ঝড় হয়ে থাকে। ইটস নট রিয়েলি গ্রেট থিং টু এনজয় অ্যাজ ইফ ইউ আর এ বেঙ্গলি। সো ইয়েস, ডেফিনেটলি ওয়েদার কন্ডিশন ইজ আ ফ্যাক্ট। তবে আমার কাছে মনে হয় যে ইটস নট আ বিগ ডিল, কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জি না থাকলে এটা খুব, মানে ডাস্ট অ্যালার্জি যেহেতু নেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যদি কেউ ডাস্ট অ্যালার্জির সমস্যা না থাকে, আমার মনে হয় না ঠান্ডাটা খুব একটা বড় সমস্যা। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে কম্পেয়ার টু ইউএস, নাম্বার অফ স্টুডেন্টস আর অলসো লেস ইন ক্যানাডা। ওকে, সো লেস নাম্বার অফ স্টুডেন্টস ইন রিসার্চ গ্রুপ, therefore the interaction is also less compared to US universities. Okay, so just a second here. সো কিভাবে ক্যানাডা ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে হয়? ওকে, প্রথমে হচ্ছে রিসার্চ করতে হয় রিসার্চ ফিল্ড নিয়ে। যে কোনো ইউনিভার্সিটির
ফিজিক্স ডিপার্টমেন্টে বা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাওয়ার পরে সেখানে রিসার্চ ফিল্ড কি কি সেটাতে ঘাটতে হবে, ঘাটাঘাটি করার পরে সেখানে দেখতে হবে যে সেই ফিল্ডে কোন কোন প্রফেসর কাজ করছে, সেই প্রফেসরদেরকে দেন ইমেল করতে হবে। যখন ইমেল করব আমরা, তখন কয়েকটা জিনিস আমরা মাথার মধ্যে রাখবো। প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে সেই প্রফেসরের একটা বা দুটো পেপার পড়তে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বোঝা, সেটা হচ্ছে যে হোয়াট উই ক্যান ডু, হোয়াট উই ক্যান ডু। আমাদের সবার এক্সপার্টাইজ সবগুলো টপিকস একরকম না। একাডেমিক পেপার পড়ে একটা জিনিস মাথায় আনা উচিত যে আমরা আসলে এই কাজটা করতে ক্যাপাবল হব কি না, এনাফ ট্রেনিং পাওয়ার পরেও কি আমাদের কি আসলে কি ব্যাপারে ইন্টারেস্ট আছে। সো পেপার রিভিউ করাটা খুব ইম্পর্টেন্ট কোনো প্রফেসরকে ইমেল করার আগে। দেন ইমেল করার সময় স্পেসিফিক হতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রফেসররা সাধারণত বাইরের দেশে প্রফেসররা সাধারণত পুরো ওয়ার্ল্ড থেকে, সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর ইমেল পেয়ে থাকে এবং তাদের এত সময় আসলে থাকে না ইফ দে আর নট লুকিং ফর স্টুডেন্টস স্পেসিফিক্যালি। সো দ্য ইমেল হ্যাজ টু বি মোর স্পেসিফিক অ্যাজ ওয়েল। সো ইমেলে হচ্ছে আমি পার্সোনালি মনে করি জাস্ট খুব ফর্মাল ভাবে লিখতে হবে, যেরকম তোমার পরিচয়, তুমি কি আন্ডারগ্রেড শেষ করেছো, তোমার জিপিএ কত, আর তোমার যদি কোনো পাবলিকেশন থেকে থাকে, মাস্টার্স শেষ করলে থিসিসের টপিকস কি ছিল সেটা। দেন জাস্ট বলা যে তুমি ইন্টারেস্টেড তার সাথে গ্রুপে, এবং স্টুডেন্ট সে নেবে কিনা সামনের বছর, এরকম একটা কোশ্চেন থেকে খুব সংক্ষিপ্ত একটা ইমেল করা। কিন্তু মোর ইম্পর্টেন্টলি যে সিভি আর রিসার্চ ইন্টারেস্টটা উল্লেখ করা। সিভি আর রিসার্চ ইন্টারেস্ট সাধারণত দুটো সেপারেট পিডিএফ ফাইলে পাঠালে ভালো হয়। এতে প্রফেসর মনে করবে যে দিস স্টুডেন্ট ইজ অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাবাউট হিজ রিসার্চ ইন্টারেস্ট। ওকে, so if you don't get response, it might happen. I would suggest you to email after 2 weeks again. 2 সপ্তাহ বা 1 মাস পরে আবার ইমেল করা যেতে পারে, just to see that in case সে যদি মিস করে থাকে লাস্ট ইমেলটা। আচ্ছা, যদি অনেক সময় হয়ে থাকে এরকম, যেমন হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো, সেখানে হচ্ছে সাধারণত রিকমেন্ড করে দেয়া থাকে যে যদি প্রফেসর কোনো রিপ্লাই নাও দেয় তুমি তারপর অ্যাপ্লাই করতে পারো, এবং পরে প্রফেসরকে জানাতে পারো যে তুমি অ্যাপ্লাই করছো এবং তোমার রিসার্চ ইন্টারেস্ট এটা। যদি প্রফেসর ইমেলে রিপ্লাই দিয়ে থাকে then you are lucky, super lucky. Otherwise, if you are really interested just to apply, then you can go ahead and apply and it might work out, who knows. আচ্ছা, তারপর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি যে একটা প্রফেসর যদি আমাদের থেকে ইন্টারভিউর জন্য ডাকে, আমরা অনেক সময় নার্ভাস ফিল করি। ডোন্ট গেট নার্ভাস অ্যাট অল, জাস্ট বি ওপেন টু হিম বিকজ ইউ আর গোনা ওয়ার্ক উইথ দিস পারসন ইন ফিউচার, রাইট? সো 2 বছর মাস্টার্স হলে 2 বছর, পিএইচডি হলে 4 বছর বা 5 বছর কাজ করা একজন প্রফেসরের সাথে। সো ইউ হ্যাভ টু বি ওপেন আপ, রাইট, yourself. সো এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি প্রফেসরের সাথে কথা বলো, তার কাজের সম্পর্কে আরো কোশ্চেন করো এবং তোমার নিজের লিমিটেশনটাও জানাও যে তুমি কি পারো আর কি পারো না। আর অবশ্যই মেনশন করবে যে তুমি কি করতে চাও আসলে রিসার্চে। ওকে, আর ইউনিভার্সিটি অফ টরন্টোর জন্য একটু এক্সেপশন। ইউনিভার্সিটি অফ টরন্টোর ক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হয়, জাস্ট লাইক ইউএস ইউনিভার্সিটিজ। সুপারভাইজার হচ্ছে সেখানে সিলেকশন হয় অ্যাডমিশনের পরে। সো দ্যাটস অ্যান এক্সেপশন। ওকে, সো জেনারেল অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ক্যানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে কি সাধারণত বলে দেওয়া থাকে 3 এর উপরে পেলে সাধারণত অ্যাপ্লাই করা যায়, বা 3.3 সামথিং লাইক দ্যাট। ইন জেনারেল আই উড সে 3.5। ওকে, এবং আমি অবশ্যই বলবো যে মাস্টার্স থাকাটা খুবই ভালো, কারণ মাস্টার্স থাকতে হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স কিছু একটা হয় বা একটা থিসিস ডকুমেন্ট অ্যাটলিস্ট থাকে। শুধু বিএসসি নিয়ে আসলে অ্যাপ্লাই করাটা খুব চাপের ব্যাপার। তবে আমি বিএসসি নিয়ে অ্যাপ্লাই করেছিলাম, ইট ওয়ার্কড আউট, ইউ ক্যান ট্রাই দ্যাট অ্যাজ ওয়েল। বাট আমি যতদূর জানি যে যদি থিসিস না থাকে একটু টাফ হয়ে যায়। আই ওয়াজ লাকি অ্যাকচুয়ালি টু গেট থ্রু ইট। সো এনিওয়েজ, বাট হ্যাঁ, আমার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল অবশ্য। আমি মাস্টার্স কমপ্লিট করিনি, বাট সো আই ওয়াজ ডুইং সাম রিসার্চ উইথ মাই সুপারভাইজার মোহাম্মদ কামাল হোসেন। Anyways, so definitely MSc degree is a plus from Bangladesh, and CGPA 3.5 এর উপরে হলে খুবই ভালো, both undergrad and grad school. আচ্ছা, research experience is definitely very 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 important. This is actually the most important thing. তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি ছিল সেটা হচ্ছে ডিটারমাইন আসলে করবে যে তুমি কোথায় রিসার্চ করতে যাচ্ছ।
যদি তুমি ফিল্ড চেঞ্জ করতে যাও, ইট উইল বি টাফ, ইটস পসিবল বাট ইট উইল বি টাফ, ইউ হ্যাভ টু কনভিন্স দ্য সুপারভাইজার। দেন ডেফিনেটলি ইউ নিড স্ট্রং কমিটমেন্ট ফর রিসার্চ, যে তোমার আসলে ইন্টারেস্ট আছে, ইউ জাস্ট নট গোয়িং ফর দ্য ফান এটসেট্রা এটসেট্রা। GRE is not a requirement in Canadian University at all. আমাদের সময় দু একটা ইউনিভার্সিটি প্রেফার করতো, এখন আর একটা রিকোয়ারমেন্ট থাকতো না। আচ্ছা, এমএসসি অ্যাপ্লিক্যান্টস অ্যাকচুয়ালি মাস্টার্সে ভর্তি হওয়ার পরে 1 থেকে 1.5 বছর পরেই হচ্ছে সুযোগ থাকে পিএইচডিতে ট্রান্সফার হওয়ার জন্য। এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি ওই একই ল্যাবে তুমি পিএইচডি করবে কিনা, আরো বেশি সময় থাকবে নাকি তুমি এক্সপ্লোর করবে। আমি কন্টিনিউ করিনি, মাস্টার্স কমপ্লিট করার পরে আমি আবার পিএইচডির জন্য different university apply করছি because I want to explore more labs. It's totally actually up to you what you want to do with your life, with your career. যদি তুমি মনে করো ইউনিভার্সিটিটাই হচ্ছে এনাফ না, তুমি আরো বেটার জায়গায় অ্যাপ্লাই করতে চাও, please go ahead and do that. But মুদ্রা কথা হচ্ছে you have the option, you have the flexibility to do a master's degree or you can transfer your master's degree to a PhD. Okay, good score in TOEFL and IELTS in any Canadian universities is good. Anyways, okay, so আমি ক্যানাডায় ফিজিক্সের লোকজনদেরকে বিভিন্ন পেশায় দেখেছি। আমি নিজেই হচ্ছে ডাটা অ্যানালিস্ট, এবং আমি দেখেছি অনেক এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট হতে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি অলসো মাই ক্যারিয়ার চয়েস, বাট ফরচুনেটলি অর আনফরচুনেটলি আই এম আ ডাটা অ্যানালিস্ট নাও ইন অ্যান আইটি কোম্পানি। সো বাট অ্যাগেন আমি বলবো যে ডেফিনেটলি যদি কেউ এক্সপেরিমেন্টাল সাইডে কাজ করে এবং ইফ ইউ এনজয় দ্যাট, কিপ ডুইং দ্যাট। আমার ইন্টারেস্ট আছে, বাট আমার প্রোগ্রামিং ইন্টারেস্ট ছিল, সো দ্যাটস ওয়াই আই এম ওয়ার্কিং নাও উইথ অ্যান আইটি কোম্পানি। ওকে, এনিওয়েজ, যদি কেউ বায়োফিজিক্স রিলেটেড সাবজেক্টে কাজকর্ম করো ভবিষ্যতে, ডেফিনেটলি তুমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার সুযোগ পাবে। সো দ্যাটস অলসো ক্যারিয়ার প্রসপেক্ট। ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, এটা হচ্ছে খুব কমন ফিল্ড ফিজিক্সের জন্য। অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট হিসেবেও প্রচুর অপরচুনিটি আছে কানাডায়। প্রোগ্রামার, ইটস a very common field. Health scientist or medical physicist. Medical physicist actually different branch from health physics. Health physics এর সাথে বায়োফিজিক্স ছেলেমেয়েরা যা বেশি যায়। মেডিকেল ফিজিক্সেরও যায়। মেডিকেল ফিজিক্সের কয়েকটা ব্রাঞ্চিং আছে, এর মধ্যে রেডিয়েশন নিয়ে যারা কাজ করে সাধারণত তারা হেলথ ফিজিক্সে যায়। মেডিকেল ফিজিক্সে হচ্ছে এমআরআই, এফএমআরআই সহ অনেকগুলো টেকনিক আছে। সো definitely those are really hot branches there. Then of course theoretical physics কয়েকটা রিসার্চ অর্গানাইজেশন আছে যেখানে থিওরিটিক্যাল ফিজিক্সে প্রচুর ডিমান্ড। এছাড়াও কানাডিয়ান গভর্নমেন্ট প্রচুর রিসার্চ অফিসার প্রতি বছর নিয়ে থাকে, এবং সেখানে ফিজিক্সের ডিগ্রি ডেফিনেটলি ইজ অ্যান অ্যাসেট। সো yeah, there are a lot of opportunities in Canada for a physics graduate. I think physics degree পাওয়াটা definitely Canada tough, বিকজ এটা কোর্স ওয়ার্ক বেসড নয়, এটা রিসার্চ বেসড। এখানে পাবলিকেশন লাগে, থিসিস লাগে, জাস্ট টু গেট আ মাস্টার্স ডিগ্রি। যারা হচ্ছে এত কিছু করতে পারবে তারা আমার ধারণা এরকম চাকরি জোটাতে তাদের কোনো কষ্ট হবে না। অ্যান্ড অলসো দে মেক ইউ প্রিপেয়ার্ড ফর পিএইচডি ইন আ গুড স্কুল অ্যাজ ওয়েল। বাট ইফ ইউ আচ্ছা, আরেকটা জিনিস আমি মাস্ট মেনশন করবো, কানাডায় যদি তুমি ম্যাকগিল ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ টরন্টো অথবা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে যদি তোমার চান্স হয়, দেন আই উড সাজেস্ট নট টু ট্রান্সফার টু অ্যানাদার ইউনিভার্সিটি। দোজ দ্য বেস্ট ইউনিভার্সিটিস ইন ক্যানাডা। সো ইয়াপ, সো এই তিনটা হচ্ছে মোটামুটি বেস্ট ইউনিভার্সিটিস আমি বলবো। এই তিনটা ইউনিভার্সিটি থেকে সাধারণত স্টুডেন্ট ট্রান্সফার করে না। তারা যদি মাস্টার্সে ঢুকে তাহলে সাধারণত তারা ওই ইউনিভার্সিটিগুলোরই ডিফারেন্ট ডিপার্টমেন্টে যায়। হ্যাভিং সেড দ্যাট, এটা বলার পর আমি আরেকটা জিনিস বলবো যে অনেক সময় হচ্ছে মোটামুটি ক্যাটাগরি ইউনিভার্সিটিতেও অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট থাকে, অনেক ভালো ভালো প্রফেসর থাকে। সো ইটস টোটালি আপ টু ইউ। আমার ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি হচ্ছে ডালহাউসি ইউনিভার্সিটি। ইটস র্যাঙ্কিং ইজ অ্যারাউন্ড 250, আমি বলবো 300 এর কাছাকাছি আর কি, 250 to 300 এই রেঞ্জে ওঠানামা করে আর কি। সো I did my master's there. Then at some point I realized that I can do PhD in a better school, and that's what I'm looking for. So definitely there are a lot of opportunities if you come here for your master's studies or PhD studies. There is definitely a lot of opportunities. Thank you. অনেক ধন্যবাদ। তোমাদের যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ and wish you all the best. Thank you.